প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এ.কে.এম. হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আমি আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে সরল সমীকরণ। এই অধ্যায়টি আমরা অনেকবার আলোচনা করেছি, তবু তোমাদের রিভিশনের সুবিধার্থে আজও একটা মডেল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং এরূপ একটা নমুনা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে আমরা দিয়ে দেব। তাহলে অধ্যায়টা আমরা শুরু করার আগে একটু ধারাবাহিকভাবে অধ্যায়টা একটু আলোচনা করছি। তবে আজ আমরা করাবো অনুপাত নিয়ে। অনুপাতের উদাহরণগুলি আমি আগে বলছি, তোমরা উদাহরণগুলি ভালোভাবে দেখো। 5 নম্বর প্রশ্নমালার 8 নম্বর উদাহরণে একটা অনুপাতের অঙ্ক আছে। আমরা এই মডেলের আমরা একটা প্রশ্ন আলোচনা করব, একটা নমুনা প্রশ্ন আমরা সলভ করে দেব এবং এরকম একটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসাবে দিয়ে দেব। তাহলে আমরা অধ্যায়টা একটু রিভিশন শুরু করছি। তো আমাদের ছিল সরল সমীকরণ। সরল সমীকরণ শুরুর আগে আমরা জানবো যে সমীকরণটা কি। সমীকরণটা হলো সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। যেমন x + 1 = 5। এখানে অজ্ঞাত বা অজানা রাশি x কে চলক বলা হয়। প্রধানত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর x, y, z চলক হিসেবে ব্যবহৃত হয়। তাই আমরা যেটা বলছিলাম অজ্ঞাত বা অজানা রাশি, এটাকে আমরা চলক বলছিলাম। আমরা আগেও বলছিলাম চলক মানে যে সকল রাশির মান পরিবর্তিত হয়ে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান না। x এর মান 3 হইতে পারে, 2 হইতে পারে, 5 হইতে পারে, 0 হইতে পারে, -5 হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। অর্থাৎ যেহেতু চলক, এই জন্য এটাকে ইংলিশে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল মানে চলক, অর্থাৎ পরিবর্তনশীল। এটা মান যে কোনো মানে হইতে পারে। কাজে এখানে x এর মান x + 1 = 5, এখানে x এর মান আছে 2। যদি আমরা মাইনাস দিতাম তাহলে এটা হইতে x এর মান 6। যদি মাইনাস দিতাম তাহলে এটা x এর মান 6 হয়ে যেত। প্লাস দেওয়াতে x এর মান হয়ে গেছে 2 না 4, x এর মান হয়ে গেছে 4। আর যদি মাইনাস দিতাম তাহলে আমাদের x এর মান হয়ে যেত 6। আবার এখানে 2x দিলে আবার আরেকটা মান হয়ে যেত। যেমন 2x + 1 = 5 হলে x এর মান হবে 2, কারণ 2x = 4 আর x এর মান 2। আর 2x - 1 = 5 তাহলে x এর মান হয়ে যেত 3। কাজে এই x এর মানটা কিন্তু পরিবর্তনশীল, এই জন্য এটাকে বলা হয় চলক। তাহলে আমরা চলক বুঝলাম। তারপরে ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর, যেহেতু আমরা এলজাব্রা মানে ইংরেজিতে আমরা অঙ্ক লিখবো, এই জন্য এলজাব্রা মানে বীজগণিত। এই জন্য আমার এখানে ABC 26টা অক্ষর, ABC থেকে Z পর্যন্ত আমরা যে 26টা বর্ণমালা আছে এগুলিকে ছোট হাতের অক্ষরে লিখে আমরা চলক হিসেবে ব্যবহার করব। কেউ ব্যবহার করতে পারে BCDEF PQR XYZ, যে কোনো বর্ণকে আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা আসি সমীকরণটার সংজ্ঞা। এটা আমরা একটু সাধারণ আলোচনা করে বুঝাইলাম, এটা বোঝানোর জন্য একটু আলোচনা। কিন্তু এবার আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে হয় সমীকরণের। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক এই একই কথা। অজানা বা অজ্ঞাত রাশি একই কথা বা চলক। প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা। এখন প্রক্রিয়া চিহ্ন বলছি আমরা, এটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, গুণ হইতে পারে, ভাগ হইতে পারে। এই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, হ্যাঁ, এগুলি আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইংলিশে বলি, কিন্তু বাংলাতে বলি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটাকে বলি আমরা প্রক্রিয়া চিহ্ন। আরটা আছে সমান চিহ্ন। সমান চিহ্ন হলে কিন্তু সমীকরণ হয়ে যাবে। তাহলে সমান চিহ্ন অবশ্যই থাকতে হবে, থাকলে এই বাক্যকে আমরা সমীকরণ বলবো। একটি সমীকরণে দুটি পক্ষ থাকে। দুটি পক্ষ, এই একটা পক্ষ, এই একটা পক্ষ। সমান চিহ্নের বাম পাশের পক্ষকে বাম পক্ষ আর ডান পাশের পক্ষকে আমরা, ডান পাশের রাশিকে আমরা ডান পক্ষ বলি। এই জিনিসটা আমাদের উল্লেখ করতে হবে। এবার আসি আমরা সরল সমীকরণ। এতক্ষণ বললাম সমীকরণ, এবার সরল সমীকরণ।
সরল মানে সহজ, যেটার মধ্যে পেঁচ গোছ থাকবে না, আঁকা বাঁকা থাকবে না, সরল মানে সহজ। তাইলে সরল সমীকরণ হবে অজ্ঞাত রাশির বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন একইভাবে x+1 = এত, 2x - 1 = 5, যে কোনো সংখ্যা হইতে পারে। তারপরে 2y + 3 = y - 5, এগুলি এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ বা সরল সমীকরণ। এক চলক, এখানে সবগুলিতে একটা চলক, এখানে একটা সমীকরণ, এটা একটা চলক, এখানে একটা সমীকরণ, একটা চলক, এবং এক ঘাত, x এর মান 1, x এর ঘাত 1, এই জন্য এগুলি বলা হয় এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এখানেও এক চলক, এখানে একটা চলক, y এর ঘাত 1। এবার এখানে হলো x + y = 5, x + y = 5, তাহলে 2x = 3y - 7, এখানে দুইটা চলক, x আর y দুইটা চলক, এখানে এক ঘাত 1, কিন্তু চলক দুইটা, এখানেও ঘাত 1 চলক দুইটা। এগুলো হলো দুই চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ। দুই চলক, এগুলো আমরা ইজিলি বুঝি, দুইটা চলক আছে, এখানে দুইটা চলক আছে, এই জন্য এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। এভাবে আমরা তিন চলক বিশিষ্ট লিখতে পারি, x + y + z, x + y - 3z, এরকম ভাবে আমরা দুই চলক, তিন চলক, চার চলক, এভাবে বিভিন্ন চলক বিশিষ্ট সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। তবে উপরের ক্লাসে, যেহেতু ক্লাস 6 বীজগণিত মাত্র শুরু, এই জন্য এই ক্লাসে শুধু এক চলক বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট সমীকরণ আমরা ব্যবহার করব, এর বেশি এখানে থাকবে না। কাজেই এক ঘাত বিশিষ্ট যে অঙ্কগুলি আমরা করেছি, এক চলক বিশিষ্ট যে অঙ্কগুলি আমরা দেখিয়ে দিচ্ছি, এগুলি প্র্যাকটিস করলে আল্লাহর মতো বাকিগুলো ইজিলি করা যাবে। উপরের ক্লাসে গেলে কিভাবে দুই চলক, তিন চলক এবং করা হয়, এগুলি আবার শেখা খুব সহজ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা আসি সরল সমীকরণের সমাধানটা কিভাবে করা হয়। এটার নিয়মটা, সরল সমীকরণের সমাধান, একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণটির সমাধান। যে প্রক্রিয়া আমরা করব এটা বলা হয় সমীকরণের সমাধান। চলকের মানকে বলবো আমরা সমীকরণটির মূল বা বীজ। এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটির দুই পক্ষ সমান হয়। সিদ্ধ হওয়া মানে কি? সিদ্ধ হওয়া বলতে বুঝি আমরা সমীকরণটির দুই পক্ষ, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ এরা সমান হবে। নইলে যদি সমান না হয় তাহলে সমীকরণটির সমাধান বা সমীকরণটির মূল যেটা পাইলাম এটা সঠিক হয় নাই। যদি সঠিক হয় তাহলে এই বাম পক্ষে এবং ডান পক্ষে ইজিলি মিলে যাবে। অর্থাৎ এই যে এটা y এর মান যদি 1 হয়, তাহলে এটাকে 1 হলে এখানে হবে কত? আমরা যদি সমীকরণটা সমাধান করে y এর মান 1 পাই, তাহলে 2 × 1 অর্থাৎ 2 + 3 এখানে 5, এখানে 1 - 5, তাহলে কি 10 সমীকরণটা যে y এর মান যদি 1 ধরে তাহলে সিদ্ধ হয় না। অর্থাৎ বাম পক্ষে পাইতেছি আমরা 5, ডান পক্ষে হলে -4, তাহলে সিদ্ধ হবে না। কাজে এমন মান লাগবে যেখানে সিদ্ধ হবে, এমন মান হওয়া লাগবে যেখানে এই পক্ষ এবং এই পক্ষের সমান হয়ে যাবে। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে করব এটা আমরা দেখেছি। এরকম একটা অঙ্ক আমি একটা লেকচারে দেখাইছি, এটাই তোমরা পিছনের লেকচারগুলি দেখতে থাকো, তাহলে যে কোনো প্রবলেম দিলে নিশ্চিত পারবে। কারণ কিভাবে সিদ্ধ হয় এটা বইয়ের উদাহরণ মধ্যে আছে। এরপর আমিও একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি, একটা না দুটো অঙ্ক দেখেছি। এগুলি তোমরা পিছনের অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো, রিভিশন করতে থাকো। আমরা সামনের দিকে ক্লাসের সুযোগ থাকলে আমরা আরো এই ধরনের মডেল নিয়ে আলোচনা করব। তাহলে কিভাবে বামপক্ষ ডানপক্ষ ইয়ে হয় এটা দেখিয়েছি, পরে আমার ক্লাসে আমার দেখা যাক, সুযোগ হইলে আমরা আরো দেখাবো, আলোচনা করবো। তাহলে সমীকরণটা লিখলাম, একটা উদাহরণ দিলাম, 2x - 1 = 5। তাহলে এখানে যেহেতু বলা হয়েছিল যে সমাধানে চলকটিকে সাধারণত বাম পক্ষে রাখা হয়, তাহলে বাম পক্ষে রাখা হয় মানে কি? এটা বাম পক্ষে আছে চলকটা, আর এদিকে ডান দিকে থাকতে পারে। যেমন এখানে বাম দিকে চলক আছে, ডান দিকে আছে, আর এখানে শুধু বাম দিকে চলকটা আছে। সাধারণত যারা হয় একটা চলক যদি থাকে তাহলে আমরা বাম দিকে রাখছি, যেন এই চলকটা এদিকেও আছে, অসুবিধা নেই। কিন্তু এই ধরনের অঙ্ক আমরা সলভ করে দেখিয়েছি, কাজে ভয়ের কোনো কারণ নাই। এখানে আমরা যখন করেছি এই সিস্টেমটা তোমরা পিছনে লেকচার ফলো করলে সব খুঁজে পাবে। আর এখানে আমরা কিভাবে করবো? -1 আছে, এদিকে +1 করবো, তাহলে এদিকের ধ্রুব সংখ্যাটা বাদ হয়ে যাবে, তাহলে -1 +1 বাদ হয়ে যাবে, আর এদিকে +1 এটা কি এটার সাথে যোগ হয়ে যাবে 6, অর্থাৎ x এর মান হবে 3। এখন 3 দ্বারা সমাধানটা কিভাবে, মানে সমীকরণটা কিভাবে সিদ্ধ হয় এবার দেখি।
3 দ্বারা যদি সিদ্ধ হইতে হয় তাহলে 3 দুগুণে 6, x এর মান 3 বসালে 2 into 3, এটা কিন্তু গুণ হিসাবে আছে। 23 6 minus 1 5, তাহলে বাম দিকে 5 হলো, ডান দিকে তো 5 আছে, তাইলে আমরা দেখি x এর মান 3 হলে সমীকরণটা সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যায়, দুটি পক্ষ সমান হয়, অর্থাৎ সমীকরণ দুই পক্ষ সমান হয়ে যায়। তো যাক, আজ আমরা সৃজনশীল একটা প্রশ্ন আলোচনা করব, যেটা একটা অনুপাত আছে। আমরা বইয়ের উদাহরণের 8 নম্বর অঙ্কটা আমরা দেখি, বইয়ের পৃষ্ঠার 100 নাম্বার পৃষ্ঠাতে 8 নম্বর উদাহরণে একটা অনুপাতের অঙ্ক আছে। অনুপাত নিয়ে আমরা আলোচনা করে নিই। তো তোমরা একটু দেখো, 1 নম্বরে বলা হয়েছে দুটি রাশির সমষ্টি 114 এবং অনুপাত 5:1, অনুপাত হলো 5:1। তো এখন 2 নম্বর শর্ত হলো, 2 নম্বরে দেওয়া আছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল এত। তারপরে রাশি দুটি নির্ণয় করো। রাশি দুটি বলতে এই দুইটি রাশির সমষ্টি যেহেতু এত, এই রাশি দুটি নির্ণয় করো। এরপর ক হইল অনুপাতের উত্তর রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত হবে। তাই এটা কিন্তু কিন্তু এইটার থেকে আমরা যে উত্তর রাশি যেটা পাবো এটার সাথে আবার একটা জিনিস সংখ্যা যোগ করবো, ওই রাশিটা আমরা আবার বাইর করবো। তাহলে ক আর খ প্রথম দৃশ্য থেকে আমরা পাবো, যে প্রথম দৃশ্যমান থেকে আমরা এটা পাবো। দ্বিতীয় দৃশ্যাবলী এটা, দ্বিতীয় থেকে গয়ের উত্তরটা আমরা এই 2 নং এর আলোকে, যেটা হলো 2 নং এর আলোকে, আর এটা 1 নং এর আলোকে দুইটা। তাহলে 2 নং এর আলোকে আমরা সংখ্যা 3টি নির্ণয় করবো। তাহলে আমরা আসি প্রথমটা। তো দেওয়া আছে রাশি দুটির সমষ্টি 114 এবং অনুপাত 5:1, এটা আমাদের প্রথম দৃশ্যে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, লেখা ছিল কি রাশি দুটির সমষ্টি, তাহলে অনুপাত দুটির যোগফল, যেহেতু অনুপাত আছে 5:1, তো অনুপাত যেটা সমষ্টি আছে আমরা অনুপাত দুটির যোগফল পাবো 5 + 1 অর্থাৎ 6। তাহলে প্রথম রাশিটা হবে 114 এর, এটা 5 + 1 অর্থাৎ 6/5, 5/6 ইন্টু এত, এর মানে গুণ। তাহলে এটা কাটাকাটি গুলো কত হবে, 9 6 কে 6 হাত রইল 5, 6 অর্থাৎ 19, এই 6 দিয়ে রাখলে 19, 5 19 95। তাহলে প্রথম রাশিটা হইলো 95, আর দ্বিতীয় রাশিটা হইলো 114 এর এই 6/1, যেহেতু এটা 1, তো 6/1, তাইলে আমাদের 114 এর 6/1, তাহলে এটা 19 হয়ে যাবে। তাইলে আবার এই 95 এবং 19 যোগ করলেও কিন্তু 114 হয়ে যাবে। তাহলে আমাদের কয়ের বের করতে বলছে রাশি দুটি নির্ণয় করো। তো রাশি দুটি হয়ে গেল, একটা রাশি হলো 95 আর হলো 19, তো রাশি দুটি হলো 95 এবং 19। এখন এই যে অনুপাতের আগেটাকে আমরা বলি পূর্ব রাশি, পরেরটা হলো উত্তর রাশি। একটা বলি পূর্ব রাশি, একটা হলো উত্তর রাশি। এখন আমাদের খ নম্বর প্রশ্ন হলো অনুপাতের উত্তর রাশির সাথে কত যোগ করলে, উত্তর রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে উল্টো হয়ে যাবে, অর্থাৎ 5:1 আছে 1:5 হয়ে যাবে, এরকম আর কি। কারণ এখানে এটা হলো পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। আমাদের সবসময় মনে রাখতে হবে এই অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, আর পরেরটা হলো উত্তর রাশি। এটা আজীবন আমাদের মনে রাখতে হবে। অনুপাতের প্রথমটাকে বলবো আমরা পূর্ব রাশি, পরেরটা হলো উত্তর রাশি। তাহলে উত্তর রাশি আমরা এখন পাইলাম কত, 19, যেহেতু আগেরটা হলো পূর্ব রাশি, পরেরটা হলো এই 5-এর জন্য এটা পাইলাম যেটা, এটা হলো পূর্ব রাশি, আর 1-এর জন্য যেটা পাইলাম এটা হলো উত্তর রাশি। তাহলে বলা হয়েছিল কি উত্তর রাশি, ওই খ নম্বরে অনুপাত উত্তর রাশির সাথে কত যোগ করবো। তাহলে ধরি খ নম্বর আমরা আসি, খতে পাই আমরা উত্তর রাশি হলো 19, উত্তর রাশি হলো 19, এটা 95 হলো পূর্ব রাশি, উত্তর রাশি হলো 19। এটা আমাদের মনে রাখতে হবে যে উত্তর রাশি হবে এখানে 19। তখন অনুপাতটির ব্যস্ত অনুপাত, এই অনুপাতটার ব্যস্ত অনুপাত হলো 5:1, এর ব্যস্ত অনুপাত হবে 1:5 হবে। তো ব্যস্ত অনুপাত হবে 1:5। আমরা এটা বারবার বলছি, ব্যস্ত অনুপাত হবে যা, এটা তার উল্টাটা, 5:1 হলে 1:5 হয়ে যাবে। ব্যস্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 1:5।
তাহলে উত্তর রাশি ছিল 19। তাহলে বলছো উত্তর রাশির সাথে এক্স যোগ কত যোগ করলে, আমি কত ধরি উত্তর রাশির সাথে এক্স যোগ করলে আমরা এক্স একটা সংখ্যা ধরলাম তাহলে ধরি উত্তর রাশির সাথে এক্স যোগ করলে অনুপাতটি পদার্থ অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে এই এক্স আমরা যোগ করবো কার সাথে, 19-এর সাথে। 19-এর সাথে আমরা এক্স যোগ করবো। তা 19-এর সাথে এক্স যোগ করলে হবে, এখন হইল কত 95 লিখলাম, আর 19-এর সাথে আমরা যোগ করলাম এক্স। তাহলে এই যেহেতু অনুপাতটা হবে এটা 1:5, তাহলে এটা আমাদের হবে 95 অনুপাত 19 প্লাস 1। যেহেতু বলা আছে উত্তর রাশির সাথে কত যোগ করলে, উত্তর রাশির সাথে কত যোগ করলে, বারবার আমি বলছি অনুপাতটি উত্তর রাশির সাথে কত যোগ করলে, তো উত্তর রাশির কত মানে আমি একটা এক্স জুড়ে নিলাম। তো উত্তর রাশি পেয়েছি 19 সাথে এক্স যোগ করবো, তাহলে 19 প্লাস এক্স, এটা ব্র্যাকেট দেবো, এটা একটা রাশি ইকুয়াল টু হবে অনুপাতের ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হবে 1:5, 5:1 না, কিন্তু এবার 1:5 হয়ে গেল। তাহলে 95 অনুপাত 19 প্লাস এক্স ইকুয়াল টু 1:5। এবার আমরা এটাকে সমাধান করব, অর্থাৎ আমরা কি করব, এই রাশিটাকে উপরে নিয়ে যাব, তাহলে এটাও ঠিক উপরে চলে যাবে। তাহলে উপরে নিলে হবে উপরে 95, নিচে হবে 19 প্লাস এক্স। এটা আমাদের এখানে লিখতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তোমরা বইয়ের উদাহরণের 100 পৃষ্ঠাতে দেখো, এটা যেভাবে লেখা আছে ওখানে লেখা ছিল অনুপাতটি 2 প্লাস এক্স অনুপাত 3। তাহলে 2 প্লাস এক্স উপরে গেছে আর 3 নিচে গেছে ইকুয়াল টু 5/1। 5:1 ছিল 5/1 হচ্ছে। একইভাবে তুমি বইয়ের 100 পৃষ্ঠাতে উদাহরণ 8-এর অঙ্কটা দেখলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। এই 95 হইলো উপরে, আর এই অবলিক দিয়ে দিলাম এটা হলো নিচে। এখানে 1 গেছে উপরে, 5 গেছে নিচে, তাহলে এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। আমাদের নিয়ম হলো কি, এই নিচেরটার সাথে এটার উপর রাখবো, এটা নিচেরটার সাথে এটার উপর রাখবো, কোন না কোন, এটা বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ এখানে বাম দিকে আছে 95 উপরে, আর ডান দিকে 5 হইলো নিচে, তো 95-এর সাথে 5 গুণ হয়ে গেছে। আর এখানে নিচে হইলো 19 প্লাস এক্স, আর ওখানে উপরে হইলো 1, তো 19 প্লাস এক্স এর সাথে 1 গুণ হইলে এইটা হয়ে যায়। যেহেতু আমরা এটা এক্স এর মান বের করবো, এক্স এর সংখ্যাটা আমরা আগে রাখলাম, আর উপরে ছিল 95, নিচে ছিল 5, 95 ইন্টু 5, এটা তো এক্স নাই, এই জন্য আমরা ডান দিকে নিয়ে গেলাম। একটু ভালো করে খেয়াল করবে, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ আর গুণন বলি এটাকে। এটা ক্লাস 7 থেকে অহরহ এই ধরনের অঙ্ক করতে থাকবে। কাজে এখন যে নতুন নতুন মনে হলো একটু মনে রাখবে যে এখানে উপরের সংখ্যা এখানে নিচের সংখ্যার সাথে গুণ, আর এখানে নিচের সংখ্যা এখানে উপর সংখ্যা এখানে নিচের সংখ্যার সাথে গুণ, এই কোনাকুনি গুণ হবে। কারণ এখানে নিচের সংখ্যা হলো 19 প্লাস এক্স, এখানে উপর সংখ্যা হলো 1 দিয়ে এটার গুণ দিলে এটা হয়ে গেল, আর এটা উপরে এই এখানে 5 হলো নিচে, তো এটা গুণ দিলে হবে এইটা। তাহলে এই দুটো গুণ দিলে হচ্ছে 445, আর এদিকে হলো এইটা। এখন যেহেতু আমরা এক্স এর মান রাখবো, কারণ 19 ওইদিকে মাইনাস করবো, এটা মাইনাস করলাম, এখন মাইনাস করলাম, 19 বাদ হয়ে গেল, আর এটাতে এটা 19 বাদ দিলে 456 হয়ে গেল। তাহলে এক্স এর মান হলো 56, অর্থাৎ উত্তর রাশির সাথে 456 যোগ করতে হবে। এই এক্স এর মান যেটা, এটি আমাদের ক্ষয়ের উত্তর হয়ে যাবে। অত অনুপাতের উত্তর রাশির সাথে কত যোগ করলে, তো কত মানে এক্স, এক্স এর মান আমার বাইরে করতে হবে কত, এক্স এর মান বাইরে হয়ে গেল 456। তাহলে উত্তর রাশির সাথে 456 যোগ করলে আমাদের অনুপাতটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটা শেষ করে ফেললাম। এই এক্স এর মান যাওয়া হলো, এইটা আমাদের উত্তর। এবার পরের গ নম্বর প্রশ্ন হলো এইটার আলোকে আমাদের দৃশ্যমান 2 এর আলোকে, দৃশ্যমান 2 এর আলোকে আমাদের বের করতে হবে। দৃশ্যমান 2 এর আলোকে 3টি ক্রমিক স্বাভাবিক বীজের সংখ্যার যোগফল। তো বীজের সংখ্যার ধরি ওয়াই, ধরি বীজের সংখ্যা এক্স, এখানে এক্স আবার ধরছি কিনা আমরা ওয়াইও ধরতে পারতাম, এখানে এক্স ধরছি আমরা, এখানে ওয়াই ধরতে পারি, কোনো অসুবিধা নেই। এই এক্স এবং এই এক্স কিন্তু এক না, কারণ এই এক্স এর মান হইলো কত 456, কিন্তু এক্স এর মান হলো 21। আমরা এখানে এক্সও ধরতে পারি, ওয়াইও ধরতে পারি, তোমরা ওয়াইও ইচ্ছা করলে ধরতে পারো। আমি এক্স ধরে ফেললাম, কিন্তু এই এক্স এবং এই এক্স এক না, এখানে এক্স এর মান হলো 456, কিন্তু এক্স এর মান হলো 21। এই এক্স এক না, তাহলে ধরি ক্রমিক স্বাভাবিক বীজের সংখ্যা 3টি, এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4। আমরা অনেকবার বলছিলাম বিজোড় যদি হয়, জোড় বা বিজোড় হইলে আমাদের 2 ডিফারেন্স হইবে, অর্থাৎ
প্রথমটা 1 3 5 7, কারণ প্রত্যেকে 2 করে আমরা যোগ করতে হবে। প্রথমটা যদি 1 হয়, পরেরটা হলে 1 যোগ 2 অর্থাৎ 3, এটা হলে 1 যোগ 4 অর্থাৎ 5, তাহলে 1 3 5 এইভাবে হবে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা স্বাভাবিক জোড় সংখ্যা যদি হলো তো 2 4 6, তাহলে 2 এটা যদি 2 হয়, এটা হলো 2 যোগ হবে, এটা হলো x + 4 হবে। একই নিয়ম অর্থাৎ প্রত্যেকটা কিন্তু 2 যোগ করে বাড়তে থাকবে। এটা যদি x হয় 2 হয়, এটা হলো 4, এটা হলো 6, কারণ x এর মান 2 হলে এটা 4 এটা 6 এইভাবে হবে। প্রত্যেক ক্ষেত্রে জোড় বা বিজোড় যাই হোক না কেন আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে লিখবো x + 2 x + 4, এটা জোড় হোক বিজোড় হোক। কারণ আমরা বারবার বলছি x এর মান যদি 1 হয়, এখানে 3 এখানে 5, 1 3 5 7 এগুলো হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। আর জোড় হলে x এর মান 4 ধরি বা 2 ধরি, 2 হলে এটা 4 এটা 6 এইভাবে চলতে থাকবে। তাহলে বলছে এই বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল, অর্থাৎ এগুলি যদি যোগ করে তাহলে হয়েছিল আমাদের যোগ করলে আমাদের হয়েছিল যোগ করলে আমাদের হয় সমষ্টি, এটা আমাদের একটু 69, এটা আমরা দেখাচ্ছিলাম ঘ নম্বর এটা আলোকে সংখ্যাটি নির্ণয়। এখন প্রশ্ন ছিল যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 69, তাহলে আমরা যোগ করলে হবে এইটা 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 তিনটি যোগ করে 69। তখন আমরা একইভাবে সমাধান করলে পাবো আমরা কত, এর ব্র্যাকেট উঠে দিলাম এত, তখন x x x 3টা x আর 2 আর 4 6, এটা তাহলে এইটা বিয়োগ করলে হলো 63, তাহলে x এর মান 21। তাহলে আমার প্রথম সংখ্যাটা হলো 21, দ্বিতীয় হলো 2 যোগ করলে 23, এরপর হলো 4 যোগ করলে হলো 25, 21 23 25, তাহলে সংখ্যা 3টে হয়ে গেল আমাদের 21 23 25, এটা হয়ে গেল। তাহলে আমাদের প্রথম অঙ্কটা শেষ। এবার আমরা এরকম একটা নমুনা প্রশ্ন বাড়ির কাছে দিলাম। এই সৃজনশীল অঙ্কটা হলো কি, রিনার কাছে যতগুলি চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মিনার কাছে, দুজনের একত্রে 35টি চকলেট আছে। তো রিনার কাছে 1টি চকলেট থাকলে মিনার কাছে কতটি চকলেট আছে, এরপর রিনার কাছে কতটি চকলেট আছে, এরপরে বের করবে যদি মিনা 60টি চকলেট কিনে তবে রিনা ও মিনার চকলেট অনুপাত নির্ণয় করো। এখানে অনুপাতটা আমরা কেমন বের করবো, তো আমরা ধরে নিই যে রিনার কাছে আছে 1টি চকলেট, তখন বলা আছে রিনার কাছে যতগুলি চকলেট আছে তার 4 গুণের চকলেট মিনার কাছে। তো রিনার কাছে যদি চকলেট x থাকে তাহলে মিনার কাছে আছে 4x। যেখানে বলছে রিনার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট হলো মিনার কাছে, তাহলে রিনার কাছে চকলেট যদি x হয় তাহলে মিনার কাছে আছে 4x, তাহলে এটা আমি ধরে নিলাম। তাহলে আমাদের সমীকরণটা হবে কতটি চকলেট আছে, আমাদের এটা আমাদের বের করতে হবে। তাই x এর মান বের করার জন্য আমাদের বের করতে হবে দুজন একত্রে আছে 35, তাহলে 4x + 5 4x x + 4x = 35। প্রশ্ন মতো লিখবো আমরা x + 4x = 35, তাহলে x + 4 সাথে x এর সাথে 4টা x যোগ করলে 5x = কত হবে 35। তো 5x = 35 হলে x এর মান হলো 5 দিয়ে ডিভাইড করলে 7, তাহলে আমাদের দেখবো রিনার কাছে আছে কয়টা 7টা চকলেট আর 4 সাথে 28টা চকলেট আছে মিনার কাছে, তাহলে আমাদের এই মিনার কাছে চকলেট আমরা পেয়ে গেলাম। তবে এখানে লিখবো আমরা সরাসরি রিনার কাছে চকলেট হলে মিনার কাছে আছে 4টি চকলেট, এটা লিখলে এটা শেষ। তারপর রিনার কাছে কত চকলেট এটা সমাধান করবো, এটা সমাধান করলে আমরা ওই x এর মান পাবো 7, তাহলে এটা হয়ে গেল। আর মিনার কাছে তো 4 7 28 এটা হবেই, তাহলে আমরা রিনার কাছে এটা সমাধান করলে x এর মান 7, এটা হবে এই সমাধানের অঙ্কটা। আর এরপর যদি মিনা 60টি চকলেট কিনে তবে রিনা মিনার অনুপাত কত, যদি মিনা 60টি চকলেট কিনে, যদি মিনা 60টি চকলেট, মিনা যেমন আসিল 28টা, মিনা পাইছিল 28, রিনা হইল 7টা আর 28টা হইলো মিনা, কিন্তু রিনা চকলেট হইলো 60টা আর মিনার চকলেট হবে কত 28 যোগ 7 35টা, তাহলে রিনা ও মিনার চকলেট অনুপাত তাহলে 7:35, 7:35, তাহলে ডিভাইড করলে 1:5 হয়ে যাবে। তাইলে আমরা এভাবে অনুপাতটা বের করে নিব। এটা খুব সহজ, তোমরা উদাহরণ অঙ্কগুলি করতে থাকো, উদাহরণ অঙ্কগুলি করতে থাকলে এই ধরনের অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। তবে যেগুলো অঙ্কগুলি আমরা সলভ করে দিয়েছি এগুলি সবসময় প্র্যাকটিস করতে থাকো, তাহলে যে কোনো নিয়মের প্রবলেম তোমাদের কাছে আর কঠিন থাকবে না। আমরা
সামনের ক্লাসে আমরা আরো অন্য ধরনের মডেল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত স্বাস্থ্য বুলেটিনগুলি শোনো এবং এই অনুসারে চলো। নিয়মিত পড়ালেখা অনুশীলন করতে থাকো। তাহলে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।